মানে আমাদের সেলফ সাফিসিয়েন্সির জন্য আমাদের যেটা দরকার সেটা বিভিন্ন ফসলের দরকার যেমন আছে, খাদ্য কখনোই পূর্ণ হবে না যদি নাকি মাছ এবং প্রাণী সম্পদের ইয়ে না থাকে। এবং সেটা করতে গিয়ে আমরা যখন নাকি এই সেক্টরটাকে তার একটা উপখাত বলে আমরা অনেক কিছু অন্যায়ভাবে রেখেছি, যেমন বিদ্যুৎ বিলটা। আজকে প্রাইভেট সেক্টর বলবেন যে আজকে যারা খামারিরা আছেন তারা বলছেন যে বিদ্যুৎ বিল তাকে বেশি দিতে হয়, তাকে অনেকগুলো এমন কর দিতে হয়, বিএসটিআই এর কাছ থেকে সনদ নিতে হয়, এমনি নানা রকম নিয়ম কানুন মানতে হয়। সেগুলো কিন্তু কৃষির ক্ষেত্রে অত কড়াকড়িটা নাই। এটা কিন্তু আমরা চাচ্ছি যে এই খাতকে এইসব ধরনের বাধ্যবাধকতা মুক্ত করতে চাই, শুধু এই কারণে না যে ওদের সহজ করার জন্য, একই সাথে এই খাতের যে আমার খাদ্য সেটাকে নিরাপদ করাটাও খুব জরুরি। আমি বারবার যখন শুনি ফিডের কথা, ফিড 70% কস্ট হলো ফিডের মাধ্যমে আসে, তাহলে কিন্তু ফিডের আমি যদি উৎপাদন করতেও পারি কিন্তু ফিড ইনগ্রেডিয়েন্ট আবার আমদানি করা হয়, এবং ফিড ইনগ্রেডিয়েন্ট যদি আমদানি করি তাহলে আমাকে সেই আমার নিরাপদের ব্যাপারটা কিন্তু কিছু জায়গায় আমার হাতের বাইরে থাকছে, কারণ ওরা কি দিয়ে ফিড ইনগ্রেডিয়েন্ট বানাচ্ছে আমরা কিন্তু সেটা জানি না। এবং জানি না বলে কিন্তু আমি হয়তো ফিডটাকে কোনোভাবে দাম কমিয়েলাম বা ই করলাম, কিন্তু আমার এটা নিরাপদ কিনা আমার বিচার আমি দিতে পারছি না। এবং সেজন্য আমি মনে করি যে ফিড ইন্ডাস্ট্রিতে আমাদের স্বয়ংসম্পূর্ণ হওয়া দরকার। ফিড ইন্ডাস্ট্রি যতক্ষণ পর্যন্ত আমাদের স্বয়ংসম্পূর্ণ হবে না, এবং সেজন্য সজনে পাতা বা অন্যান্য যতগুলো আছে, আসলে আমি মনে করি গবেষকদের মধ্যে নারীদের অংশ একটু বাড়ালে বোধহয় ভালো হয়। এইসব ব্যাপারের বুদ্ধি নারীদের একটু বেশি থাকার কথা। তো এটা আপনারা যারা ভাইয়েরা আছেন মন খারাপ করবেন না, কিন্তু আমার মনে হয় যে এই খাদ্যের ব্যাপারগুলো এগুলো কিন্তু অনেক বেশি নিজেদের কিছু মানে ব্যবহারিক দিক থেকেও আসে আর কি। সেটা ইয়ে করবো। তো আমাদের এখন পোলট্রি যখন বলি আমার মুশকিল হচ্ছে যে আমার মুরগি এখন পোলট্রি হয়ে গেছে, আর পোলট্রি বলতে গিয়ে আমরা ইয়ে করছি, এবং সেটার মধ্যে ব্রয়লার লেয়ার এরকম ভাগ হয়ে গেছে। পোলট্রি ইন্ডাস্ট্রি আমাদের ডেফিনেটলি খুবই বড় ধরনের ভূমিকা রেখেছে যেটা বলেছেন, এবং এটা বড় একটা ইন্ডাস্ট্রি, কিন্তু একই সাথে এটার প্রতি যেসব মনোযোগ দেওয়া সরকারের নীতিগত পলিসি দিক থেকে দেওয়া উচিত ছিল সেটা পুরোপুরি পাওয়া যায় না। যে কারণে যেমন করোনার সময় আমরা দেখেছি যে অন্যান্য খাতে যত যেগুলো হয়েছে সেটা কিন্তু পোলট্রির ক্ষতিও কিন্তু খুবই বেশি হয়েছে। আমি নিজে তথ্য সংগ্রহ করে দেখেছি, কিন্তু সেটার ব্যাপারে প্রণোদনা দেওয়ার ক্ষেত্রে খুব একটা তারা পায়নি। তো এরকম নানা রকম প্রণোদনা কিন্তু আমরা পাচ্ছি না। আমরা একদিকে এটাকে নিরাপদ করার জন্য পলিসি করব, অন্যদিকে এই খাতটা যেন বাড়তে পারে। কারণ এখন দেখেন যারা শ্রমজীবী মানুষ আছেন, হ্যাঁ, তারা যেমন গার্মেন্টস শ্রমিকরা, আপনি যদি গার্মেন্টস শ্রমিকের খাদ্য তালিকা দেখেন তাদের খাদ্যের মধ্যে এখন ডিম ঢুকেছে, কারণ এটা একদিকে রান্নার সহজ, সকালে খুব তাড়াতাড়ি করতে পারে এবং তারা অ্যাফোর্ড করতে পারে, তারা এটা খায়। মাংসের মধ্যেও পোলট্রি মুরগিটাই কিন্তু তারা খাচ্ছে। তো এটা কাজে এটা একটু খুব দরকার। আপনারা বলেছেন যে রেস্টুরেন্টের কারণেও পোলট্রির ডাইভার্সিফাইড হয়েছে, এই জন্য আমি এখানে দাঁড়িয়ে করলাম। এটা আপনারা সবাই খেয়েছেন না? খেয়েছেন তো? খাওয়া শেষ? আমি খাইনি, আমি নিতেও দিইনি, আমি খাইনি কারণ আমার খিদা এখন নাই। কিন্তু এইটা ডাইভার্সিফাইড হয়েছে, যেমন চিকেন বার্গার, এটা চিকেন রোল বলছে না, তো চিকেন রোল এবং নানাভাবে মানে নাস্তার মধ্যে, স্ন্যাক্সের মধ্যে পোলট্রির ঢোকাটা এটা কিন্তু নতুন জিনিস, এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। কারণ এটার কারণে অনেক সময় মানুষ দুপুরের খাওয়া যদি কোনোভাবে মিস করে যায়, তার
অন্তত শরীরের শক্তিটা থাকে। তো কাজে আমি এই ডাইভার্সিফিকেশনটাকে আমার খুব পজিটিভ মনে হচ্ছে। আমি এই জন্য এখানে দাঁড়িয়ে বলেছি, এতক্ষণ বললাম। এখন যেটা হলো যে, তবে এটা আমি বলবো যে দেশি মুরগির গবেষণা ডক্টর শাকিলা ফারুক আমাকে সবসময় আশ্বস্ত করেন যে উনি দেশি মুরগির গবেষণাটা করেন। দেশি মুরগির কিন্তু বিকল্প নেই। এখনো কিন্তু হোটেলে গেলে ওরা দুইটা অফার করে, দেশি না আরেকটা বিদেশি বলে না, ফার্মের মুরগি বলে দেশি না ফার্মে, এবং দেশিটার দাম একটু বেশি ডিমের দিক থেকে। তো কাজে এটা কিন্তু দরকার, এবং এটাই আমাদের কিন্তু গ্রামে গঞ্জের মহিলারা যে পালবেন। আজকে আমি যখন বিএলআরআই এই সেন্টারে যেগুলো তারা 4টা পিওর লাইন দেখিয়েছেন, ওটা গ্রামের মহিলারা পালতে পারবে কিনা বা সেটা পালন হবে কিনা সেই গবেষণাটাও হওয়া দরকার। কারণ আলটিমেটলি আমাদের কিন্তু যত ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন হবে সেটা একটা প্রয়োজন আছে, কিন্তু সারা বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে অন্তত 50% যদি আমাদের এইসব নিজেদের বাড়ি বাড়িতে করতে পারে, এবং গ্রামে গঞ্জে গরিব মানুষরা করতে পারে, যাদের নাকি জমি নাই তারা দুটো মুরগি পালে, তাদের জন্য আমার কিন্তু এটা দরকার। আমরা যখন এনজিওরা ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিস এর কথা বলি, বা আমাদের মৎস্য খাদ্য যখন নাকি আমরা তাদেরকে কোনো সহায়তা দিতে চাই, তখন এই মুরগি বা ছাগল এগুলো আমাদেরকে দিতে হয়, সেটা আমি বলবো। তো এবং সেজন্য কোন প্রজাতি বাংলাদেশের মুরগি, আমরা যে একটা গবেষণা করেছিলাম চকরিয়াতে, আপনি জানেন যে প্রায় 36 জাতের আমরা মুরগি সংগ্রহ করেছি। একটা বন্যা এসে আমাদের ওই জাতগুলো ভেসে গেছিল, তবু আমাদের অনেকগুলো আছে। আমার মনে হয় যে পার্বত্য অঞ্চলটা এবং এতে এখনো আমরা অনেক জাত পাবো। এটা সম্ভবত নাইকুঞ্জলিতে কিছু সংগ্রহ করা আছে, কিন্তু আমার মনে হয় যে এগুলো আমরা আরো গবেষণা করে এগুলোকে রক্ষা করা দরকার। যেটা ফিশারিজ ইয়েতে গিয়ে দেখলাম যে তারা হারিয়ে যাওয়া থেকে ঠেকাবার চেষ্টা করছে, তেমনি পোলট্রি তো মুরগির ক্ষেত্রে আমাদেরকে হারিয়ে যাওয়া থেকে ঠেকাতে হবে। আরেকটা হলো যে এই যে ডিমের ব্যাপার দিচ্ছে না, যে সাজিদুল করিম সাহেব, আপনারা যখন দেখেন যে মানব দেহের সুস্থতায় দৈনিক ডিম, ঠিক আছে, এখন ডিম বলতে কিন্তু এখানে ফর গ্রান্টেড ধরে নেওয়া হয়েছে যে আমরা মুরগির ডিমের কথা বলছি। হ্যাঁ, হাঁসের ডিমকে পপুলারাইজ আমরা কিন্তু এটা কিন্তু বলি না, আমরা কিন্তু এটা বলি না। এখানে যে ছবিও আছে, যে কথাটা আছে, একবারও মুরগির নাম উচ্চারণ নাই, কিন্তু পরে সবাই বুঝবে যে এটা মুরগির ডিমের কথা বলা হচ্ছে। হাঁসের ডিমেও অনেক উপকারিতা আছে, এবং কিছু কিছু ক্ষেত্রে যখন আপনি এখানে উপকারের কথা বলেন, ডিমেরও অনেক একটু ডাক্তাররা যেহেতু এদিক ওদিক বলে, আমরা তো ঠেকাতে পারবো না, সেখানে দেখা যায় যে আবার হাঁসের ডিমটা হয়তো সেক্ষেত্রে খাওয়া যায়। কিন্তু আমরা হাঁসের মাংসটা একটা বিশেষ খাওয়া হিসেবে খাই, শীতকালে এটা বিশেষভাবে খাই, কিন্তু হাঁসের ডিমটা মানুষ খেলেও এটাকে কিন্তু মানে আনুষ্ঠানিকভাবে বা প্রাতিষ্ঠানিকভাবে জনপ্রিয় করার কোনো চেষ্টা নাই। এটা কিন্তু বিএলআরআই করতে হবে, কারণ এখানে আপনার হাঁসের ডিমের ছবিও থাকা উচিত ছিল, এবং হাঁসের ব্যাপারটা কিন্তু তুলনামূলকভাবে সহজ। এবং আমাদের হাওড় অঞ্চলে আমি গেছিলাম টাঙ্গুয়ার হাওড়ে এবং কিশোরগঞ্জের হাওড়ে মাছ দেখতে, কিন্তু সত্যি কথা বলতে কি আমি হাঁস দেখে আসছি, সারা হাওড় ভরা শুধু হাঁস, এত হাঁস, এবং হাঁসে পালন করে কিন্তু প্রচুর আয় করছে এবং অনেক সেটা আমাদের খুবই দরকার। আরেকটা ব্যাপার কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো যে আমাদের বাংলাদেশটা কিন্তু সাংঘাতিক গুরুত্বপূর্ণ একটা বৈচিত্র্যপূর্ণ দেশ। আমাদের দেশটাকে যদি আপনারা রিজিওনাল ভ্যারিয়েশন ওয়াইজ, কৃষিতে এক ধরনের ভ্যারিয়েশন আছে, খরা প্রবণ, বন্যা প্রবণ এরকম আছে, তেমনি কিন্তু প্রাণী সম্পদের ক্ষেত্রে, মৎস্য
ভ্যারিয়েশন আছে, ঠিক না? তো সেই ভ্যারিয়েশন অনুযায়ী আমাদের কি কি জিনিস আমরা রক্ষা করতে পারি, কি কি জিনিস আমাদের ক্ষতি করতে করছে, সেটা আমরা দেখব। আমি বারবার বলছি, কৃষির সাথে আমাদেরকে একটা সমন্বিত পরিকল্পনা করতে হবে। কৃষিতে কীটনাশকের অতি ব্যবহার, সেচের পানির অতি ব্যবহার, এগুলি দুটোই আমার মৎস্য এবং প্রাণী সম্পদের জন্য একটা হুমকি সৃষ্টি করছে, যেটা আমাদেরকে এটা আমরা তাদের সাথে যদি বসি তাহলে অবশ্যই করতে পারবো। আমি শেষের ব্যাপারে একটু বলবো যে যেটা ডক্টর আবু সুফিয়ান বলেছেন, আমার মনে করি খুবই গুরুত্বপূর্ণ। ডিজিজ আমার যদি মুরগির বা পোলট্রি ডিজিজ, যেটা আপনার ইন্টারন্যাশনালি এটা এমনকি আমদানি রপ্তানি তো এফেক্ট করে। আমরা ভারতেও যদি কোনো পোলট্রির রোগ হয় সেখান থেকে ডিম আনবো না। আবার আমাদের এখানে হয়তো যশোরে হয়েছে, কিন্তু আমার এখান থেকে রংপুর থেকেও মানুষ নেবে না। তো এটা কিন্তু একটা বড় ধরনের সমস্যা জাতীয় পর্যায়ে সৃষ্টি করে এবং আন্তর্জাতিক পর্যায়ে সৃষ্টি করে। আমাদের একটা বড় চাপ আসে যখন নাকি ডিমের দাম বেড়ে যায়, তখন কিন্তু আমাদের আমদানিকারকরা, আমি বলবো খুবই ইরেসপন্সিবল একটা আচরণ করেন, যে তারা ডিমের দাম বেশি হলে বাণিজ্য মন্ত্রণালয়কে ধর্ণা দেন ডিম আমদানি করার জন্য। এটা আমি সমালোচনা করছি, কারণ তারা দেশের শিল্পের কথা ভাবেন না, তারা খালি তাদের আমদানির একটা সুযোগ খোঁজে। এবং এই ডিম আনলে পরে আমার কোনো রোগ এর সাথে আসবে কিনা সেটা তো আমাদের দেখার বিষয় আছে, এবং এই শিল্পের প্রতিও যে হুমকি সৃষ্টি করবে সেটাও একটা দেখার বিষয় আছে। সেটা